আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। নতুন করে বৃষ্টি না হওয়ায় কয়েক জেলায় কিছুটা কমেছে বন্যার পানি, তবে পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি। ফেনী সহ বন্যা কবলিত ১২ জেলার অনেক এলাকা এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এসব জেলায় প্রায় ৯ লাখ পরিবার পানিবন্দী আছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪৫ লাখ মানুষ। সবচেয়ে খারাপ অবস্থা ফেনীর। জেলা শহরের সঙ্গে ৬ উপজেলারই যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, বন্ধ আছে বিদ্যুৎ ও মোবাইল ফোন নেটওয়ার্ক। কুমিল্লায় গোমতীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে ৩৫টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে পানি ওঠায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গত বুধবার থেকে অচল হয়ে পড়েছে। নোয়াখালীর বিভিন্ন উপজেলার ২০ লাখ মানুষ পানিবন্দী মানবেতর জীবনযাপন করছেন। লক্ষ্মীপুরে বিদ্যুৎহীন আছেন ২০,০০০ গ্রাহক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় বানভাসী মানুষের মাঝে স্বস্তি মিলেছে, তবে এখনও পানিবন্দী আছে ১৫০০ পরিবার। বন্ধ আছে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। এছাড়া সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। পান ভাঙ্গে আমাদের বাড়ি ঘর তোলা গেছে এবং আমার খানা দিনের অনেক কষ্ট চলতেছে। পানি আয়া আমরা এই দিক দিয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ৪-৫টা ভাঙ্গা পড়ছে। ১-১.৫ খানি জমি আছে, এই জমিগুলো এই পানির জন্য সবই তলিয়ে গেছে। এই বাটা যদি না বাঁধে তাহলে আমাদের যে জমিগুলো আছে এই জমিগুলো করতে পারবে না। নোয়াখালীর বন্যা পরিস্থিতি জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, নোয়াখালীতে বন্যার পানি নামতে শুরু করেছে কিনা এবং দুর্গত যারা রয়েছেন তাদের জন্য খাবার পানি এবং ত্রাণ সহায়তা ঠিকঠাক মতো পৌঁছছে কিনা? যেমনটি জানতে চেয়েছিলেন, নোয়াখালীতে বন্যার পানি নামতে শুরু করেছে, তবে পরিস্থিতি হচ্ছে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাইজদি বাজার এলাকা। আমি যেখানে এখনই দাঁড়িয়ে আছি এখানেও হাঁটু পরিমাণ পানি। যে পানি নেমেছে এখন পর্যন্ত তা কিন্তু সন্তোষজনক নয় এবং এখনো পর্যন্ত পরিস্থিতি উন্নতি হয়নি। মানুষ ২০ লক্ষ মানুষ জেলার এখনো উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। আর জেলায় ত্রাণ সামগ্রী পর্যাপ্তভাবে প্রশাসন এবং ব্যক্তিগত সহায়তা থেকে দিয়ে যাচ্ছে মানুষ। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গত ২-৩ দিন ধরেই বিভিন্ন ওষুধ সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে যাচ্ছে। আর আমি এই মুহূর্তে জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখেছি। নোয়াখালী জেলা প্রশাসন, নোয়াখালী পুলিশ সুপার কার্যালয় এবং আদালত সড়ক সহ বিভিন্ন সড়কে এখনো হাঁটু পরিমাণ পানি। তানি এ ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ। কুমিল্লায় গোমতীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে এবার আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, কুমিল্লায় বন্যার সার্বিক পরিস্থিতি কি এবং যে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার কথা বলা হচ্ছে সেই এলাকাগুলোর কি অবস্থা? জি তানি, আপনি যেমনটি জানতে চেয়েছেন যে কুমিল্লায় কিন্তু এখন বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। যে গোমতী নদীর যে বাঁধ ভেঙেছে বুড়িচং উপজেলার বুরবুরিয়া নামক স্থান, ওই স্থানটি কিন্তু পর্যায়ক্রমে প্রতিনিয়তই তা ভাঙন বাড়ছে এবং তা প্রসার হয়ে কিন্তু বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হচ্ছে। যে ভারত থেকে যেই উজানের পানি গোমতী নদী দিয়ে আসছে, এই পানি কিন্তু পানির বেশিরভাগ অংশই কিন্তু বুড়িচংয়ের যেই ভাঙা বাঁধ, এই বাঁধ দিয়ে কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। আমরা গতকাল যেটি বলেছিলাম যে বুড়িচং উপজেলার ৫টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে, আজকে কিন্তু তা বেড়ে আরো অনেক বেশি দাঁড়িয়েছে। অর্থাৎ বুড়িচং থেকে পানি গড়িয়ে গড়িয়ে কিন্তু এখন ব্রাহ্মণপাড়া পর্যন্ত অর্থাৎ ২টি উপজেলা এখন প্লাবিত হয়েছে। স্থানীয় লোকজন কিন্তু সেখানে দুর্গত যারা মানুষ আছেন তাদের কিন্তু দুঃখ দুর্দশা ক্রমেই বাড়ছে। এদিকে ত্রাণ এবং বানবাসী মানুষকে ত্রাণ দেওয়ার জন্য বিপুল সংখ্যক মানুষ ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে তারা আসছে এবং তাদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছে এবং ত্রাণ সহায়তা মানুষ পেলেও মানুষের মাঝে কিন্তু তাদের মাঝে যে পুনর্বাসন, তাদের যেই সহায় সম্বল সবকিছু হারিয়েছে সেগুলো নিয়ে তারা
এখন চরম বিপাকে এবং চিন্তিত রয়েছে। আর আরেকটি বিষয় আপনাকে উল্লেখ করতে চাই, আমরা যেই জায়গাটি যে ভাঙ্গন হয়েছে বুড়িচং উপজেলার বুরবুরিয়া নামক স্থানটি, আমরা ওই জায়গাটি ফোকাস করছি, কিন্তু এই গুমতি নদীর অভ্যন্তরে অর্থাৎ জেলার আদর্শ সদর উপজেলা থেকে দাউদকান্দি পর্যন্ত যে 7টি উপজেলা দিয়ে গুমতি নদী প্রবাহিত হয়েছে, এই গুমতি নদীর যে বাঁধ, এই বাঁধের অভ্যন্তরে কিন্তু লাখ লাখ মানুষ বন্যায় প্লাবিত হয়েছে। যারা দুর্গত হয়েছে গুমতির অভ্যন্তরে বিভিন্ন উপজেলায় মুরাদনগর, দেবিদ্বার এবং আদর্শ সদর, বুড়িচং এলাকার অন্যান্য জায়গায়, ওই সমস্ত এলাকায় কিন্তু ত্রাণ সহায়তা নিয়ে কেউ যাচ্ছে না। দুর্গত গুমতির অভ্যন্তরে যে দুর্গত মানুষ আছে তাদেরকে সহায়তার জন্য কিন্তু মানুষ এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। আর আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে গতকাল থেকে গত 24 ঘন্টা এ পর্যন্ত 60 থেকে 70 সেন্টিমিটার পানি কমেছে। তানি, কুমিল্লার বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। এবার আমরা চলে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সাদ্দাম, একটু জানাবেন যে আপনি রয়েছেন আখাউড়াতে, সেখানে নতুন করে বৃষ্টি না হওয়ার কারণে বন্যা পরিস্থিতি উন্নতির কথা বলা হচ্ছে, কতটা উন্নতি দেখতে পাচ্ছেন এবং যারা বন্যা কবলিত ছিল তাদের ত্রাণ বা সাহায্য সহযোগিতায় কতটা এগিয়ে এসেছে প্রশাসন সহ অন্যান্য মানুষ? তানি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারতের পানি কিন্তু একমাত্র আখাউড়া স্থলবন্দরের যে বেশ কয়েকটা নিম্নাঞ্চল ছিল, অর্থাৎ 5টি ইউনিয়নের প্রায় 36টি গ্রাম কিন্তু একেবারে ডুবে গিয়েছিল, যার ফলে এখানে কিন্তু 1500 মতন পরিবার পানিবন্দী ছিল। এবং এই পানিবন্দী পরিবারগুলো কিন্তু আখাউড়া উপজেলায় 11টি আশ্রয় কেন্দ্র করেছেন উপজেলা প্রশাসন, সেখানে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন। এখানেও কিন্তু তারা আশ্রয় নিয়েছেন, তবে বেশ কয়েকটি কেন্দ্র থেকে কিন্তু তাদের বাড়িতে পানি চলে যাওয়ার কারণে তারা কিন্তু তাদের বাসায় চলে গেছে। তবে যেটা জানতে চেয়েছেন যে আসলে ত্রাণের যে ব্যাপারটা, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে বিভিন্নভাবে ত্রাণ দিয়ে সহযোগিতা করছেন। পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও কিন্তু দলমত নির্বিশেষে যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্নভাবে এই পানিবন্দী যারা আছেন তাদেরকে কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আজকে টানা 4 দিনের মতন, আর 4 দিনের মতন আজকে চলছে, এবং আজকে এবং গতকালকে বৃষ্টি না হওয়ার কারণে এই যে পরিবেশ অনুকূলে থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত পানি কমতেছে, যার ফলে এখন আমরা আশা করছি যে আজকেও যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু পরিস্থিতি আমরা স্বাভাবিকের দিকে যাব, এবং যেই জায়গাগুলোতে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেগুলো খুব দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু করবে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে। এবং আরেকটা বিষয় যে আখাউড়া স্থলবন্দরে কিন্তু টানা 4 দিনের মতন কিন্তু বন্ধ রয়েছে এবং যাত্রী পারাপারও বন্ধ রয়েছে। এবং আজকে যদি বৃষ্টি না আসে তাহলে কিন্তু ইমিগ্রেশনের ভিতরে পানি থাকার কারণে আজকে তারা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের যেই আনুষ্ঠানিকতা সেটা শুরু করবে, এবং আজকে অথবা কালকের মধ্যে যাত্রী পারাপারের যে বিষয়টা, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা তারা সচল করার চেষ্টা করবে এখানকার, অর্থাৎ ইমিগ্রেশনের যিনি ইনচার্জ খায়রুল আলম তিনি আমাকে বিষয়টা জানিয়েছেন। পাশাপাশি এই আখাউড়ায় কিন্তু এখন পর্যন্ত যদিও বন্যার পানি কমতে শুরু করেছে, উন্নতির দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এখানকার যারা কর্তৃপক্ষ অর্থাৎ বন্যা পানিবন্দী যারা ছিলেন তারা কিন্তু তাদের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষত কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে আসলে এখন স্বস্তির খবর হচ্ছে, পানি কমতেছে, বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তো তা নিয়ে ছিল ব্রাহ্মণবাড়ির আখাউড়া থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। বন্যার্তদের সাহায্যে স্বতঃস্ফূর্ত সাড়া, এগিয়ে আসছেন সবাই। গতকাল প্রায় 1,27,00,000 টাকা সংগ্রহ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে। সামর্থ্য অনুযায়ী অনেকেই বস্তা ভর্তি চিড়া, মুড়ি, বিস্কুট ও খেজুর সহ শুকনা খাবার দিয়ে গেছেন। পাশাপাশি খাবার, স্যালাইন ও জরুরি ওষুধও আনতে দেখা গেছে শিক্ষার্থীদের। এদিকে রাজু ভাস্কর্যে জরুরি সংযোগ কনসার্ট করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ত্রাণ সংগ্রহকারীরা জানিয়েছেন এই মুহূর্তে পশুখাদ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শিশুদের ডায়পার ও শুকনো কাপড়ের ঘাটতি রয়েছে। সবাইকে স্বতঃস্ফূর্তভাবে গণত্রাণ কর্মসূচিতে যোগদানে আহ্বানও জানান ত্রাণ সংগ্রহকারীরা। আমাদের দরকার বর্তমানে যেমন মহিলাদের কিছু জিনিসপত্র, ওগুলো যেমন ওগুলো পেট দরকার, অ্যান্ড শুকনো খাবার যদি আজ বা পানি আজ যদি হয় তা আরও ভালো হয়। আমাদের মূলত এখন যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লাইফ জ্যাকেট আর পানি বিশুদ্ধ করার ওষুধটি। এখন বলতো আরও সবচেয়ে বড় যেই বিষয়টি সেটা হচ্ছে মানুষ এখনও ঘরে বসে আছে। যারা আমাদের মতো ছেলে, এখনও যুবক, এরা এখনও উদ্যোগ নিয়ে নিচে নামা বের হওয়া উচিত।
এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে রয়েছেন সহকর্মী মাহিদুর রহমান রুবেল। তিনি জানাবেন বন্যার পূর্বাভাসের তথ্য সহ গণত্রাণ কর্মসূচির খবরাখবর। রুবেল, বন্যার পূর্বাভাসের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং এই যে গণত্রাণ কর্মসূচি চলছে এটি আজকের মতো শুরু হয়েছে কিনা, এবং ত্রাণ দিতে আসা যারা রয়েছেন তারা কি বলছেন? যে আসলে আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রে যেটি আমরা গিয়েছিলাম সেখানে তারা হয়তো 12টা নাগাদ একটা সংবাদ সম্মেলন করেই আবহাওয়ার পরিস্থিতি জানাবে। তবে সেখানকার এক কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে আজকে সেখানে বৃষ্টিপাত কিছুটা কমেছে, মানে হালকা বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিটা কমার কারণে পানি নামতে শুরু করেছে এবং বন্যা যেসব এলাকা আক্রান্ত, অর্থাৎ 12টি জেলায় যে আক্রান্ত হওয়ার কথা, ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ আশপাশের যে 12টি জেলা আক্রান্ত হওয়ার কথা, সেখানে অন্তত প্রায় 50 লাখ লোক পানিবন্দী এবং তারা লড়াই করছে জীবন বাঁচানোর জন্য। এবং সেখানে আপনার যদি বন্যার পানিটা কমতে শুরু করে সেই ক্ষেত্রে তাদের হয়তো মুক্তি খুব সহসাই মিলবে। এখন পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা ধারণা করছে। তবে গণত্রাণ কর্মসূচি যেটি আপনি বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা রয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। সেখানে আপনারা, আমি যদি দেখানোর চেষ্টা করি, আমার পেছনে রয়েছে আসলে এখানে রাজধানী থেকে বিভিন্ন এলাকা থেকে আসলে বিভিন্ন ধরনের মানুষ তাদের যে সাধ্যমতো ত্রাণ দিয়ে যাচ্ছে। সেখানে আছে শুকনো কাপড়, পুরুষ নারীদের আলাদা, শিশুদের জন্য আলাদা, এবং রয়েছে শুকনো খাবার, যেখানে রয়েছে মুড়ি, চিড়া, গুড়, চিনি, তারপরে পানি বিশুদ্ধ করার ট্যাবলেট সহ বিভিন্ন উপকরণ দিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা তাদের দেখানোর চেষ্টা করছি যেখানে শিক্ষার্থীরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়েছে এই কার্যক্রমে, এবং তারা এইখানে সবকিছু একটি সুশৃঙ্খলভাবে বন্টন করে একটি পরিবারের জন্য যা যা প্রয়োজন তারা মোটামুটি সেখানে তা প্যাকেজিং করে সেটি পৌঁছে দেওয়ার কাজ করছে। গত রাত থেকেই তারা পৌঁছে দেওয়ার কাজটি শুরু করেছে এবং আজকেও যেটি আমরা শুনেছি তারা এই আজকের যে সংগ্রহ কার্যক্রম সেটি চলছে, সেটি সারা দিন রাত চলছে। গতকাল সারা রাতই চলেছে, এরকম না, হ্যাঁ, সারা রাত চলেছে। এবং এখনো সকাল থেকে আমরা দেখেছি যে মানুষ, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের, সব ধরনের মানুষ আসলে আসছে তাদের সাধ্য অনুযায়ী ত্রাণ দেওয়ার জন্য, এবং তারা তাদের সাধ্য অনুযায়ী যে যার যা আছে তাই তারা নিয়ে আসছে এবং নিয়ে এসে তারা জমা করছে টিএসসিতে। এবং আমরা দেখেছি যে নগদ অর্থ জমা দিচ্ছে, যে আমরা দেখেছি যে শুরুতেই টিএসসির প্রবেশমুখী নগদ অর্থ কালেকশন বুথ রয়েছে, সেখানে কেউ নগদ অর্থ দিতে পারছে, বা ডিজিটাল যে মার্কেট তার মাধ্যমেও তারা, বিকাশ নগদের মাধ্যমেও তারা তাদের অর্থ সহযোগিতা দিচ্ছে। এবং আমরা দেখেছি যে তারা এখানে যারা কাজ করছে তাদের মূলত যে প্রবলেমটি হচ্ছে ভলান্টিয়ার সার্ভিস, আরও ভলান্টিয়ার তাদের প্রয়োজন, এবং আরও ভলান্টিয়ার আসলে হয়তো কাজগুলো দ্রুত করা সম্ভব। এবং এই পণ্য বন্যার্তদের এলাকায় পৌঁছানোর জন্য, বানভাসী এলাকায় পৌঁছানোর জন্য তাদের দরকার ট্রান্সপোর্ট, এবং ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি তারা চাচ্ছে। আমরা দেখেছি যে অন্তত 10টি পিকআপ এখনও তারা রয়েছে টিএসসিতে। এইগুলি কিছুক্ষণ পরে হয়তো সেই রওনা দিবে তারা, এবং তারা বৈষম্য, এখানে যারা ভলান্টিয়াররা তাদের দাবি যে এই পণ্য পাঠানোর জন্য পর্যাপ্ত গাড়ির দরকার, সেই গাড়ির সাপোর্ট সাধারণ মানুষ দিবে, সেটি তাদের প্রত্যাশা। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর। রুবেল, ধন্যবাদ আপনাকে। ভারত থেকে আসা ঢলে হঠাৎ বন্যায় বিপর্যস্ত ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, কুমিল্লা সহ 12 জেলার 44 লাখেরও বেশি মানুষ। এসব এলাকার মানুষ পানির এমন ভয়ঙ্কর রূপ দেখেনি অতীতে। বসতভিটা হারিয়ে জীবন বাঁচানোর আপ্রাণ লড়াইয়ে ব্যস্ত মানুষ। কোনো রকমের সতর্কতা ছাড়া এমন বন্যায় অন্তত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে নিখোঁজ রয়েছেন অনেকেই। সরকারি বেসরকারি উদ্যোগে নিঃস্বার্থ সহযোগিতায় আশার আলো দেখছেন বানভাসীরা। ক্ষতি কমিয়ে বন্যার্তদের পুনর্বাসনের পরামর্শ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন মাহিদুর রহমান রুবেল। বানের জোয়ারে ভাসিয়ে নিয়েছে বসত ভিটা, ভাসতে ভাসতে ঠেকেছে গাছের ডালে, কিন্তু পানির তোড়ে বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। আর তাই তো বাঁচার এই আকুতি। ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি এবং কুমিল্লায় বানের পানিতে ভাসছে প্রিয়জনের মৃতদেহ। মানবিক বিপর্যয়ের এমন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে কাঁদিয়েছে বিবেকবান মানুষকে। আকস্মিক এই বন্যায় বড়রা কোনো মতে পার পেলেও প্রচন্ড মৃত্যু ঝুঁকিতে শিশু ও বয়োবৃদ্ধরা, সবচেয়ে বেশি ঝুঁকিতে দুর্গম এলাকার বাসিন্দারা। বৈরী পরিবেশে তাদের উদ্ধারে বেশ বেগ পেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের।
বন্যাপীড়িত এলাকায় সহায়তার পাশাপাশি আক্রান্তদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিকে। নৌকা, স্পিডবোট, এমনকি হেলিকপ্টার নিয়ে উদ্ধার কাজে গেছে কেউ কেউ। পূর্বাভাস না বোঝা কিংবা সময় মতো পদক্ষেপ না নেওয়ায় বন্যায় ক্ষতির পরিমাণ বেশি হতে পারে বলে মনে করেন জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাত। পূর্বাভাস দেওয়া হয়েছে, পূর্বাভাস ভারতও দিয়েছে, বাংলাদেশও দিয়েছে, আপনারা শোনেন নাই। আমরা যদি কাজ না করে থাকি অন্যকে দোষ দিয়ে তো লাভ নাই। এই বন্যার পূর্বাভাস পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস কেন্দ্র প্রত্যেক ডিসিকে সকাল 9টার মধ্যে পাঠায়, প্রত্যেকটা খবরের কাগজের সম্পাদককে সকালের দুপুরের মধ্যে পাঠায়। যাদের পাঠিয়েছে তারা দেখে নাই অথবা বোঝে নাই। যদি ড্যাম ক্ষতির সম্মুখীন হয় তখনই এর স্পিলওয়ের গেট খুলে দেয়া হয় এবং এটা অটোমেটিক্যালি খোলে না। কখন খুলবে এই সিদ্ধান্তটা নিতে হয়। কিভাবে বন্যা দুর্গতদের ক্ষতি কমিয়ে এনে তাদের পুনর্বাসন করা যায় দিলেন তার পরামর্শ। এই ধরনের ঘটনা আবার কবে হবে উই ক্যানট সে ইট, বাট জলবায়ু পরিবর্তনের কারণে এটা আরো ঘন ঘন হবে, এই হচ্ছে ব্যাপার। কাজেই এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত যে আগামী বন্যার সময় আমরা কিভাবে ব্যবস্থাপনা করব এবং এই ক্ষেত্রে ভারত বাংলাদেশের মধ্যে সহযোগিতাটা কিভাবে হবে এটাও ঠিক করা দরকার। বন্যার্তদের বিপদ যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঐক্য, বাড়ছে সহযোগিতার হাতও। সব বিপদ কাটিয়ে শিগগিরই মাথা উঁচু করে দাঁড়াবে আক্রান্ত এলাকার বাসিন্দারা, এমনটাই প্রত্যাশা সবার। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। চলমান পরিস্থিতির মধ্যেও বাজারে পণ্যের সরবরাহ রয়েছে প্রচুর। এখনো বন্যার প্রভাব পড়তে শুরু করেনি, তবে দাম নিয়ে এখনো হিমশিম খেতে হচ্ছে ক্রেতাকে। বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং দামের ক্ষেত্রে ক্রেতাদের মন্তব্য কি? দাম, কোন পণ্যের দাম কতটা কমেছে বা বেড়েছে, এরকম কোনো তথ্য পেয়েছেন কিনা? আসলে গতকালকে বাজারের যে পরিস্থিতি ছিল, গত সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে, আজকেও কিন্তু একই অবস্থা, অর্থাৎ বাজারের কোনো পরিবর্তন হয়নি। অধিকাংশ জিনিসে যেমন গতকালকে থেকে সবজির দামগুলো বেড়েছিল, ঠিক একইভাবে কিন্তু সবজির দামগুলো রয়েছে। তবে আজকে বিক্রেতারা বলছেন যে আসলে গতকালকে আমাদেরকে একটা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছিল ব্যবসায়ীরা যে আসলে বন্যার কারণে বিভিন্ন পণ্য আসতে পারছে না বা সরবরাহ কম থাকে, দাম বৃদ্ধি পেয়েছে। তবে আজকে আমরা বাজার পর্যালোচনা করে দেখতে পেলাম যে আসলে বিষয়টা ততটা সত্য নয়, কারণ অনেক ব্যবসায়ী আজকে দাবি করছেন যে আসলে পণ্যর কিন্তু কোনো ঘাটতি নেই। কারণ হচ্ছে যেসব এলাকায় বন্যা হয়েছে সেসব এলাকা থেকে তেমন একটা সবজি বা যে কাঁচামাল, যে জাতীয় যে পণ্যগুলো, সেগুলো কিন্তু এখানে আসে না। অর্থাৎ তারা বলছেন যে বিশেষ করে জয়পুরহাট, যশোর, সাতক্ষীরা এবং শেরপুর, ওই দিক থেকে কিন্তু এই কৃষিজ পণ্যগুলো কিন্তু ঢাকার কারওয়ান বাজারে আসে, অর্থাৎ দেশের বিভিন্ন যে বাজারগুলো, বড় বাজারগুলো হচ্ছে, সেখানে এগুলো কিন্তু আসে। তাই তারা বলছেন যে আসলে ওই বন্যার কারণে তেমন একটা পণ্যের দাম বৃদ্ধি পায় নাই। আসলে সেটার আর কারণটা কি সেটা জানতে চাইলে তারা বলছেন যে আসলে আজ এই কয়েকটা পণ্য, বিশেষ করে বেগুন হতে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেটা বরাবরই সবসময় বাড়তি আছে, সেই তারা বাড়তি দরে কিনছে, সেই জন্য বাড়তি দরে বিক্রি করছে। তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তারা বলছেন যে প্রতিটা পণ্য 50 থেকে 80 টাকার অনেকটাই আছে এবং এখানকার যারা ক্রেতা তারা বলছেন আসলে সেটা কষ্টসাধ্য, কারণ সিজনালি এবং আনসিজনালি, অর্থাৎ যে সময়ে সবজিগুলো পাওয়া যায় সব ওই সময়ে দাম থাকে এবং যে সময় অ্যাভেলেবেল থাকার কথা সেই সময়ে দাম থাকে। অর্থাৎ একটা বাজারের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটটা আসলে আদৌ কিন্তু বন্ধ হয়নি, এমনটাই আমরা বাজারে এসে দেখতে পাচ্ছি। অর্থাৎ কারণ হচ্ছে যে পণ্যগুলো আমরা এখানে সরবরাহ হচ্ছে, প্রতিটা পণ্যই কিন্তু বাড়তি দামে কিন্তু বিক্রি হচ্ছে। আজকে অধিকাংশ ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে গতকালকের তুলনায় কিন্তু ওই অনেকগুলো সবজির দাম কিন্তু 5 থেকে 10 টাকা করে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখানে যে কাঁচামালের যে পরিস্থিতি সেটা আসলে সব দিক দিয়ে বলা যায় যে কোনো পরিবর্তন হয়নি। 5 থেকে 10 টাকা বৃদ্ধি দরে কিন্তু তারা বিক্রি করছেন এবং তারা বলছেন সরবরাহ পর্যাপ্ত রয়েছে। তারপরও তারা বলছেন এই দামটা বৃদ্ধি হওয়ার কারণ হচ্ছে তারা যেখান থেকে বাজার থেকে, অর্থাৎ মালামালগুলো যেখান থেকে কিনে আনছেন বা পাইকারি যারা আনছেন, তারা দাম বৃদ্ধি করে বিক্রি করার কারণে তারাও কিন্তু এখানে দাম বৃদ্ধিতে বিক্রি করতে হচ্ছে। সেই সাথে আমরা আবার যে
মানুষের যে মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে পেঁয়াজ এবং আদা রসুনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখেছি গতকালকের মতো আজকেও স্থিতিশীল অবস্থা রয়েছে। পেঁয়াজ কিন্তু আজকেও 100 থেকে 120 টাকা করে, অর্থাৎ 110 এবং 120 টাকা করে বিক্রি হচ্ছে। এবং রসুন, আদা এই যেগুলো পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো কিন্তু আগের দরেই কিন্তু বিক্রি হচ্ছে, অর্থাৎ ওগুলো দাম বৃদ্ধি পেয়ে নেই। বিশেষ করে আলুর দামটা তাও একই অবস্থা রয়েছে, প্রায় একই দরে বিক্রি হচ্ছে। তো আসলে আমরা আজকের যে কারওয়ান বাজারের যে পরিস্থিতি এবং ক্রেতা বিক্রেতাদের যে মিশ্র প্রতিক্রিয়া আমরা আজকেও দেখতে পেয়েছি, তারা বলছেন যে বাজার মনিটরিংটা আরও বেশি জোরদার করা প্রয়োজন। বাজার মনিটরিং যদি জোরদার করা না হয় তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসাধ্য হবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ সত্য। ধন্যবাদ আপনাকে। আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করে বিজিবি। ভারতে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণ তাকে ধরে বিজিবির কাছে সুপর্দ করার পর সিলেট বিজিবির সেক্টর সদরে নিয়ে যাওয়া হয়। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা করা হয়েছে। এদিকে সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে কেন, কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। নতুন চাঁদাবাজ আতঙ্কে কাটছে রাজধানীর কড়াইল বস্তিবাসীর সময়। এখানকার অনেকেই জানিয়েছেন ঢাকা উত্তর 20 নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুনায়েদ মনিরের নেতৃত্বে চলত চাঁদাবাজি, জুলুম, নির্যাতন আর মিথ্যা মামলা। প্রতিটি ঘর থেকেই তোলা হতো বিভিন্ন বিলের নামে চাঁদা। বস্তির তরুণদের জড়ানো হতো বিভিন্ন অপরাধে, আর কথা না শুনলেই পুলিশকে ব্যবহার করে দেয়া হতো মিথ্যা মামলা। আরও জানাচ্ছেন AR বাদল। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলেও আতঙ্ক কাটেনি রাজধানীর কড়াইল বস্তিবাসীর। গণমাধ্যমে কথা বলায় ভয়ে বাবার চেহারা না দেখানোর অনুরোধ করেন ভুক্তভোগী ছেলে। নির্যাতকরা আবার ফিরে এসে তার বাবাকেও হয়রানি করতে পারে, এমন ভয়ে দিন কাটছে তাদের। 12 বছর এলাকা চালাইছে, আসতো কতক্ষণ। ভুক্তভোগী জানান বস্তির প্রতিটি ঘর থেকেই চাঁদা উঠাতো আওয়ামী লীগের লোকেরা। অপরাধে জড়াতে বাধ্য করত কিশোর তরুণদের। রাজি না হলেই চলত নির্যাতন। এর মূল হোতা স্বেচ্ছাসেবক লীগ নেতা অভিযুক্ত জুনায়েদ মনিরের বাসায় ভাঙচুর চালায় বস্তিবাসী। কারেন্টের এগুলো করতো, কারেন্ট, পানি, গ্যাস আর নিরপরামনের দৌড়া মারতো, টাকা উঠেতো আমলিকে। আপাতত চাঁদা বন্ধ থাকলেও আবার কারা চাঁদা তুলবে এবং হয়রানি করতে শুরু করবে সেই ভয়ে কাটছে তাদের দিন। অপরাধে জড়িত না হওয়ায় শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলা দিয়ে ফাঁসানোই মামলা থেকে মুক্তি সহ অপরাধীদের কাছ থেকে রেহাই চেয়েছে পরিবারটি। জেল খাইতে আসছে 3 লাখ টাকা লাগছে আপনার জামিনে বাইর করতে। একই অবস্থা কড়াইল বস্তির অনেক পরিবারের। আতঙ্কে আমরা বস্তিবাসী সবাই তো আতঙ্কে আছি, কে আসবে, কে ক্ষমতায় থাকবে, আমরা কিভাবে থাকবো, আমাদের কি অবস্থা হবে, এই নিয়ে আর বেশি কিছু না। ওই যে জুনাই তারা চলতো, জুনাই, সুহাগ, নাইবালি, তারা তো মনে করতেন আওয়ামী লীগ করল, হ্যাঁ সাথে ডাক দিত, যাইতো, এই নিয়ে যায়, হ্যাঁ রাগ গায়ে আদা বত দিয়ে হ্যাঁ করতো। এটাই আমার মেয়ের জামের অপরাধ। গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বৈধ করার পাশাপাশি নব্য চাঁদাবাজ যাতে তৈরি না হয় সেই দাবি কড়াইল বস্তিবাসীর। AR বাদল, RTV, ঢাকা। দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে নিয়মিত শিডিউলে চালু হচ্ছে মেট্রো রেল চলাচল। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রো রেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। আজও কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ চলছে। রোববার থেকে মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। কোটা সংস্কার আন্দোলনের সময় গত 18 জুলাই মিরপুর 10 নম্বর গোল চত্বরে পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়। ওই দিন বিকেল 5টায় মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সকালের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।